নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের 61তম অংশ। এইরকম ভালোই মন্দই দিন কেটেছিল। সমস্ত 1961 সালটিতে 6 বার দিল্লি গিয়ে প্রতিবার 15 দিন করে থেকে এসেছিলাম। দুঃখের বিষয়, যাওয়া আসার এবং থাকার জন্য যা আমার খরচ হতো তার অর্ধেকের বেশি প্রাপ্য হতো না। হিসাবের নড়চড় হবার জো ছিল না এবং আমিও দিল্লিতে থাকতে রাজি ছিলাম না। কিন্তু যে আনন্দ উপভোগ করেছিলাম তার তুলনা হয় না। ওরা ভারতের শ্রেষ্ঠ গাইয়ে বাজিয়ে নাট্যকার, অভিনেতা, শিল্পী, সাহিত্যিক এবং এক জায়গায় জড়ো করার চেষ্টা করেছিলেন। সেসব টেপগুলি যদি উপযুক্তভাবে সংরক্ষণ করে থাকেন তাহলে 1961 ভারতীয় সংস্কৃতির চমৎকার একটি চিত্রশালা তৈরি হতে পারে। বেতার কেন্দ্রে আমার ওই ঘরটি ক্রমে শান্তিনিকেতনের আর কলকাতার বন্ধুদের মিলনস্থল হয়ে দাঁড়ালো। আমার পুরনো বন্ধু ক্ষিতীশ রায় তখন গান্ধী স্মারক নিধিতে এক দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। বোধহয় মন কেমন করত। আমার প্রোগ্রাম এক্সিকিউটিভ আচার্য আমাকে একদিন তার ছিমছাম বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ালো। বুঝতে পারলাম আমার শৈশবে শিলংয়ে তার দিদিমা মনীষা দেবীর কাছে হতাশাজনকভাবে গান শিখতে যেতাম এবং মনে পড়ল তার মা আমার চেয়ে হয়তো বছর 3-4 বড় রুবি ভারী দুরন্ত ছিল। এমনি করে জীবনের সূত্রগুলো পাক খেয়ে খেয়ে আবার হাতে ফিরে আসে। ওই যে মাঝে 7 বছর বেতারে কাজ করে কাটালাম, তাতে কিন্তু আমার জীবনের স্রোতটা এতটুকু বিচলিত হয়নি, বরং জোর পেয়েছিল। তখনও মনে হতো বড়দের জন্য লেখাটা হবে আসল পেশা, ছোটদের জন্য লেখাটা থাকবে মধুর নেশা। বেতারে নিয়মিত আমার গলা শুনে শুনে আমার বহু ভক্ত জুটেছিল। তারা নানা রকম চিঠিপত্র লিখত, বেশিরভাগই মহিলা কিংবা কিশোর কিশোরী আর কলেজের পড়ুয়া। প্রাপ্তবয়স্কদের কাছ থেকে কম চিঠি পেতাম, তার কারণ একটু বুদ্ধিশুদ্ধি হলে পর উচ্ছ্বাসটা আর ইচ্ছাটা চলে যায়। অনেক লাভও হয়েছিল। আপিসের জীবনযাত্রা বিষয়ে একেবারে মুখ্য ছিলাম। ফাইল বলতে ঠিক কী বোঝায় জানতাম না। আমার টেবিলে ফাইল এলে তাকে নিয়ে কী করতে হবে তাও আমাকে অতুল বলে ফোটকাটা লম্বা চুল অতিভদ্র পিয়ন বুঝিয়ে দিয়েছিল। পিয়নদের কাছে কাগজপত্র আনা নেওয়া করা আর টেবিলের ওপর চায়ের পেয়ালা উল্টে দরকারি কাগজপত্র নষ্ট হবার উপক্রম হলেও তাতে তারা যে হাত লাগাতে পারে না, যেহেতু সেটা ফরাসদের কাজ, এটা বুঝতে সময় নিয়েছিল। যখন বুঝলাম তখন তাদের মান সম্ভ্রমে বিন্দুমাত্র হস্তক্ষেপ না করে বাড়ি থেকে আনা ঝাড়ন দিয়ে চা মুছতে, কাগজপত্র বগলে নিয়ে টেবিল থেকে টেবিলে গিয়ে বই সংগ্রহ করে নিজের কাজের সুষ্ঠু নিষ্পত্তি ত্বরান্বিত করতে লাগলাম। শেষটা মনে হতো বেতারের যে কোনো বিভাগে আমাকে ভর্তি করে নিলে কাজ চালিয়ে নিতে পারবো। বলেছি তো, প্রথম কয়েক মাসের পর সকলের কাছ থেকে খুবই ভালো ব্যবহার পেয়েছিলাম। তারা সকলে মিলে আমাকে নানা বিচক্ষণ উপদেশ দিয়ে একজন জবরদস্ত কর্মচারী করে তোলবার আপ্রাণ চেষ্টা করত। ওই আমার সকলের সঙ্গে সমানে সমানে ভাব করবার বদভ্যাসটি না থাকলে বোধহয় কালে একজন দক্ষ আপিসের বড়বাবু হয়ে উঠতে পারতাম। সুকুমার একদিন বলল, এএসডির ঘর থেকে ওইসব নোট এলে অমন ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি লাগান কেন? পত্রপাঠ পৃষ্ঠার নিচে লিখে দেবেন। ওসব কাগজপত্র আমার কাছে নেই, ছিলও না কোনো দিন। এখন কোথায় আছে তাও জানি না। তারপর আমাকে বললেই আমি খুঁজে দেখব কোথায় গুজে রেখেছেন। ওএসডি হলেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর। আমি প্রথমে ছিলাম এপিসিডাব্লিউ, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার চিলড্রেন্স অ্যান্ড উইমেন্স প্রোগ্রাম। দিল্লির পরটি ছিল সিপিটিসিপি, অর্থাৎ চিফ প্রডিউসার ট্যাগোর সেন্টেনারিজ প্রোগ্রামস। উৎসবান্তে ফিরে এলে আর আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার করা যায় না, বিশেষত অন্য লোকে যখন 1 বছর ধরে ওই পদে অধিষ্ঠিত। তাছাড়া হয়তো এতকাল পরে আমার দক্ষতা বিষয়ে নিঃসন্দেহ হয়ে প্রেমেনবাবুর পুরনো পদে আমাকে পিএইচডাব্লিউ করে দেওয়া হলো। তার মানে প্রডিউসার স্পোক ওয়ার্ডস। যেখানে প্রায় সবই স্পোকস, সেখানে ও নামের তাৎপর্য কী তা না বুঝলেও এটুকু টের পেলাম যে বাংলা সাহিত্যের দিকটা আমাকে দেখতে হবে এবং সব বিভাগে ত্রুটি বিচ্ছুতি চেষ্টা করলে আমার ঘাড়ে চাপানো যাবে। ততদিনে কিছুদিন অ্যাডভাইজার অর্থাৎ মন্ত্রণাদাতার পদে থাকার পর প্রেমেনবাবু খসে পড়েছিলেন। বেতার আপিসে কদাচিৎ আসতেন। ও সরস কথা শোনার মজা থেকে আমরা বঞ্চিত হলাম। তবে আগেও বলেছি, প্রেমেনবাবু সত্যিকার সৃষ্টিকার।
কোনো আপিসের নিয়ম মেনে বা উচ্চতর পদাধিকারীদের নির্দেশ মেনে চলা তার কুষ্ঠিতে লেখে না। আমিও মাঝে মাঝে গণ্ডগোল করতাম। অনেক কাল আগে আমি বাইরে থেকে এসে যখন ভাষণ দিতাম, তখন একদিন 1 নম্বর গাস্টিন প্লেসে এসে স্টুডিওতে চেঁচামেচি শুনে গিয়ে দেখি আমার বন্ধু কল্যাণী কার্লেকারকে নীলিমা সান্যাল বৃথাই বোঝাবার চেষ্টা করছে যে গণিকা কথাটি চলতে পারে বারাঙ্গনা বা জনপদ বধূতে, আপত্তি নেই, কিন্তু বেশ্যা অচল। কল্যাণী তা মানবে কেন? সে বলেছে, আমার আলোচ্য বিষয় হলো বেশ্যা সমস্যা, তা বেশ্যা শব্দটাকে উচ্চারণ করতে পারবো না, তাহলে আমার আলোচনাটাও অচল। আমি চললাম। শেষ পর্যন্ত সবাই মিলে বেশ্যার বদলে গণিকা বলতে তাকে রাজি করানো গেল। ওই সমস্যাটা আমার মনে লেগেছিল, সেই সঙ্গে একটা যুক্তিযুক্ত কথাও মনে হয়েছিল। যেসব দুঃখিনী বেশ্যাবৃত্তি অবলম্বন করতে বাধ্য হয়েছে, তাদের নামটাকে পর্যন্ত অশ্রাব্য প্রতিপন্ন করে তাদের প্রতি কতটুকু সহানুভূতি দেখানো হয়। তাদের দুঃখ দূর করার কোনো চেষ্টাই হয় না। আমিও বেতারের ওই হাস্যকর দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক বছর কিছু করিনি, করার সুযোগও পাইনি। এবার একদিন আমাদের পুরনো বন্ধু শৈলজানন্দের এক পাণ্ডুলিপি আমার কাছে এলো। সাহিত্য বাসরের জন্য নতুন ছোট গল্পের কাগজ, মধ্যিখানে দাগ দেওয়া। চাকর কথাতে আপত্তি। দাস চলতে পারে, ভৃত্য চলতে পারে, কিন্তু মীরার ভজনে চাকর শব্দ চললেও সাহিত্য বাসরে কোনো মতেই চলবে না। খচ করে সেই পুরনো অসন্তোষটা মনের মধ্যে সাড়া দিল। আমি বললাম, কেন চলবে না? চাকরের কথাই তো হচ্ছে। কর্মচারীটি একটু ঘাবড়ে গিয়ে বলল, কথাটা ভালো না। ভালো না কেন? তোমরা চাকর রাখো না? চাকরটাকে বাজারে পাঠাও না? চাকর শব্দ উচ্চারণ করো না? সে বলল, তা হতে পারে, কিন্তু বেতারে নিয়ম নেই। তখন আমার জিদ চেপে গেছে। বললাম, নেই বুঝি? দাও তো কাগজটা, সচক্ষে দেখেই আসি বেতারের নিয়মাবলী এ বিষয়ে কি বলে।